সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্লো এন্ড লাভলি প্রেজেন্স ডিভিসি রেড কার্পেট অনুষ্ঠানে। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন এমন একজন অতিথি যিনি কিনা লাইট ক্যামেরা অ্যাকশনের শুটা করেন শিশু শিল্পী হিসেবে। আজ তিনি বড় পর্দার চিত্রনায়িকা। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ দর্শক, আমাদের সাথে আজ স্টুডিওতে যুক্ত আছেন মিষ্টি মেয়ে প্রার্থনা ফারদিন দিঘি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনাকে পেয়ে আজকে ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের একদমই বছরের প্রথম রেড কার্পেট এবং সেখানে আপনাকে আজকে অতিথি হিসেবে পেলাম, নিঃসন্দেহে খুব ভালো লাগছে। কেমন গেল আসলে? 25 তো শেষ হলো মাত্রই, 26-এর শুরুটা, 25টা ওভারঅল কেমন কাটালেন? 25টা আমি মনে করি মানে সবকিছুর এক্সপেরিয়েন্স ছিল 25-এর মধ্যে। যেমন ভালোটাও অনেক বেশি ছিল, খারাপটাও কম ছিল না। পোর্শনটা যদি বলি, রেশিওটা কেমন হবে ভালো আর মন্দর? আমি বলবো 50-50। আচ্ছা। এবং একটা দিক ভালো কি যে ভালোটা তো উপভোগ করেছি, তখনও দেখেছি আসলে যে আশপাশের এনভায়রনমেন্টটা কেমন থাকে ভালোর সময়, এবং খারাপটার সময় আবার নতুন করে উপলব্ধি করেছি যে এবার কেমন হচ্ছে, কিংবা এবারের খারাপটা আসলে কেমন। তো যতটা দিন যাচ্ছে ততটা ম্যাচিওর হচ্ছে, এটাও সত্যি কথা। এবং এবার 25-এর পর মনে হচ্ছে যে না, বড় হওয়া শুরু করেছি। আচ্ছা, 26 থেকে? বাহ, দারুণ। এটা কি বয়সের দিক থেকে নাকি আইডিওলজির দিক থেকে? বয়সের দিক থেকেও তো আল্লাহর রহমতে বাড়ছে, যেটা আসলে কেউই রিয়েলাইজ করে না, তার সাথে সাথে আমিও করি না, কিন্তু যেটা সত্যি কথা। এবং তার পাশাপাশি আমি মনে করি যে মেন্টালিটিও অনেক বেশি গ্রো করেছে। এবং এখনের আমি আর 5 বছরের 2020 সালের আমিটা অবশ্যই এক না। তো 2026 অনেকটাই পার হয়ে গেছে। নতুন কিছু হয়তো বা হবে, যেটা প্রত্যেকেই আমরা জিজ্ঞেস করে থাকি 26-এর শুরুতে র্যান্ডমলি যেটা আমরা জিজ্ঞেস করে থাকি যে নতুন বছর রেজুলেশনটা কি। দিঘিকে যদি জিজ্ঞেস করা হয় 26-এ দিঘি কোন 3টা কাজ করবে, কোন 3টা কাজ করবে না? অনেক ভালো ভালো কাজ করব, অনেক বেছে বেছে কাজ করব, যেটা 25-এও আমার টার্গেট ছিল, 26-এ আরও হয়তো বা পোক্ত হবে। আর আসলে এটা তো একটা আছে। আর এর বাদবাকি যদি বলি যে পরিবারের সাথেও সময় কাটানোর একটা ইচ্ছা আছে, যে যেই সময়টা আসলে 25-এ হয়তো বা মনে হয়েছে যে কাজ করছি পরিবারকে সময় দেওয়ার যে ব্যাপারটা, এখন আরো মনে হয় যে না, আরেকটু সময় দিব। এটা ডিপেন্ড করে আসলে সবকিছুর উপরে। এবং এর পাশাপাশি আমি মনে করি যে ইন দ্য মিন টাইম ঘরেও বসে থাকা যাবে না। মানে এটা আমার প্রথম মোটো ছিল যে কোনোভাবেই ঘরে বসে থাকবো না। ছোট হোক বড় হোক, যেরকমই হোক, বেছে বেছে কাজ তো করবোই, কিন্তু এর পাশাপাশি ইভেন্টস হোক, যেটাই হোক, সমানতালে কাজ করে যেতে হবে। এবং কাজকে আমার নিজের করে নিতে হবে। মানে কাজ যদি আমার কাছে না আসে, এটাকে আমার করে নিয়ে করে নিতে হবে। এটা খুব দরকার। আর যেটা করব না সেটা হচ্ছে যে পাবলিক অ্যাপিয়ারেন্সটা হয়তো বা একটু কমিয়ে দিতে পারি। এটা এখনো চিন্তা আছে, হয়তো বা পাবলিক অ্যাপিয়ারেন্স একটু কমিয়ে দেব। আচ্ছা, একদম কমিয়ে দেওয়া তো আর যাবে না, কিন্তু যতটুক না হলেই না, এক্সক্লুসিভ ব্যাপারটা করার জন্য যেটা করা লাগে। এবং এর বাদবাকি হচ্ছে 25-এ যে মানুষগুলোকে চিনেছি তাদের সাথে সুন্দর করে কথা বলবো। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ? এটা নেগেটিভের মধ্যেই পড়ে, যে তাদেরকে তারপরও আমি সহ্য করব। এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও তো ভালো কাজ করতে হবে। সো এই মানে নেগেটিভের মধ্যেও আমি বলবো যে বেছে বেছে কাজ করাটা একটা নেগেটিভ দিকও এটাও আছে, যে তাদেরকে বোঝাতে হলো আমাকে কাজ করতে হবে, আমি পারি। এক্স্যাক্টলি। বাহ, দারুণ। একটু আগেই বলছিলেন যে অনেকটা ম্যাচিউর হয়েছি। অনেক বছর ধরেই তো দেখি পথ চলা। যদি একদমই শুরুটা বলতে চাই, সেই যে টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে বাবা আমার ময়না পাখিটা কোথায়, সেই থেকে শুরু হয়েছিল। একটু যদি পিছনে ফিরে যাই, একটু যদি আজকে নস্টালজিক ফিল করতে চাই 26-এর শুরুর দিকে, কেমন ছিল সেই সময়ের দিনটা, সেই অভিজ্ঞতাটা? এইটা তো অনেক ডিফারেন্ট ছিল। তখন তো আসলে বুঝতাম না টিভি কি জিনিস, মিডিয়া কি জিনিস, স্ক্রিনের সামনে কথা বলা কি জিনিস, এগুলো তো কোনো আইডিয়াই ছিল না ওই সময়টায়। তারপরও যে চড়াই উতরাই করে পার হয়ে আজকে পর্যন্ত সে একটা টিভিসির কথাই হচ্ছে, এটাই তো আমার জন্য একটা অনেক বড় একটা পাওয়া, নিঃসন্দেহে। একদমই। কত বছর হলো ওইটা টিভিসি? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট কত 2005 যদি আমি ধরি, তাহলে কত 20 বছর ক্রস করে ফেলেছে। একটু যদি ডায়লগটা শুনতে চাই আজকে আবারও 20 বছর পরে। বাবা জানো আজকে কি হয়েছে, আমার ময়না পাখি জানা, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এই কথাটা না মা কিচ্ছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা, আমি কি তাহলে ভুল শুনেছি?
তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দেবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। বা- দেখি আপনি কি জানেন মানে সেই টোনটা এখনো আছে, এখনো সেই আগের মতো 20 বছর আগে আমরা যেমন টেলিভিশনে পর্দায় দেখেছিলাম ঠিক তেমনই আছে, কোথাও Thank মনে হয় you. কোথাও কিছুই পাল্টায়নি। ভীষণ সুন্দর এই যে শিশু শিল্পী হিসেবে যাত্রা, যেই যাত্রাটা আসলে অনেক সময় হয় কি অনেকেই তো স্ক্রিনে ছোটবেলায় কাজ করে, আমরা অনেক সময় ভুলে যাই, বাট আপনি যতবারই টেলিভিশনের সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন, আমরা সেই পুরনো স্মৃতিটা দিয়ে শুরু করি এবং সেই স্মৃতিটা না সেই টেলিভিশন পর্যন্তই ছিল না, সেটা আপনাকে জাতীয় স্বীকৃতিও এনে দিয়েছিল। একটু শুনতে চাইবো সেই গল্পটা, যখন প্রথম বড় পর্দায় বিটিভি টেলিভিশনের পর্দায় আমরা আপনাকে দেখলাম জাতীয় শিশু শিল্পী হিসেবে পুরস্কার পেলেন, সেই মুহূর্তের অনুভূতিটা বড় মঞ্চে কেমন ছিল? আমার ছোটবেলায় একটা অনেক বড় আক্ষেপ ছিল যে পুরস্কার মানে কি, এটা যখন আমি আসলে জিজ্ঞেস করি আমার মাকে কিংবা আমার বাবাকে ছোটবেলায়, তো তাদের কথা ছিল যে এটা একটা স্বীকৃতি, যেটা হচ্ছে তুমি তোমার ভালো কাজের জন্য পাচ্ছ। তো এত ভারী ভাষা তো আর ওই সময় বুঝতাম না, তখন বলা হতো এটা একটা গিফট দেওয়া হচ্ছে তোমাকে, আচ্ছা, যেটা আচ্ছা। তুমি যে এত সুন্দর করে অভিনয় করছো, এত সুন্দর তোমাকে দেখা যাচ্ছে, তুমি যে লক্ষ্মী হয়ে থাকছো টিভির সামনে, এটার জন্য তোমাকে একটা গিফট দেওয়া হচ্ছে। তো আমার প্রশ্ন, আমার আক্ষেপ একটাই ছিল যে গিফটই যখন দেওয়া হচ্ছে তাহলে আমি যেটা পছন্দ করি ওইটা কেন আমাকে দেওয়া হচ্ছে না? আচ্ছা, সেটা কেন হচ্ছে বারবি চকলেট। দিচ্ছে না? না, চকলেট কেন আমাকে ও। চকলেট দিচ্ছে না? মানে আমি ছোটবেলায় প্রচুর পরিমাণে চকলেটের পাগল ছিলাম, মানে এটা একটা ম্যাসিভ লেভেলে ছিল, এবং এটা এখনো পর্যন্ত মোটামুটি সবাই জানে যে দিঘির মতো চকলেট কোনো শিশু শিল্পী আজ পর্যন্ত এবং বোধহয় আপনি খায়নি। সেটে অনেক পেতেন, এটা আমি যতদূর আমি জানি। সেটা অনেক পেতাম এবং এটা অব্যাহত আছে এখনো? একদমই তাই। মানে বাহ, যাদের সাথে আমি ছোটবেলায় কাজ করেছি, তাদের যারা উত্তরসূরি আজ আছে, কিংবা তাদের যারা কলিগসরা আছে যারা এখনো আমার সাথে কাজ করে, কিংবা অনেক প্রোডাকশন বয়রা এখনো আছে যারা কাজ করে আমাদের সাথে, তো এবং অনেকে প্রোডাকশনের আমাকে এখনো চাচ্চু চাচ্চু বলে ডাকে, কারণ দেখা গিয়েছে তারা তো আমাকে অনেক ছোট দেখেছে, এখন আমি বড় হয়েছি, তারপরেও তারা ওই আদরটা করে। এখনো এবং পর্যন্ত সেটে গেলে চকলেট কাদের কাছ থেকে? প্রোডাকশনের ছেলেরা এখনো আমার জন্য চকলেট কিনে রেখে দেয়, তো আমাকে এসে বলে আপু আপনার জন্য এটা নিয়ে আসছে, আপনি তো ছোটবেলায় অনেক পছন্দ করতেন, মনে হয় এখনো খান। তো আমার কাছে এটাই ভালো লাগে যে এই 20 বছরের জার্নিতে তারা মনে রেখেছে যে এখনো পর্যন্ত দেখি চকলেট পছন্দ করে। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা পাওয়া। একদমই। তো যেটা বলছিলাম পুরস্কার নিয়ে, যে আমাকে কেন চকলেট দেওয়া হচ্ছে না, তো আমাকে যখন জাতীয় পুরস্কার দেওয়া হলো আক্ষেপটা আরো বেশি ছিল। এত বড় একটা পুরস্কার, সবাই বলছে বাসায় এই যে এটা জাতীয় পুরস্কার, আমার মা কান্না করছে, বাবা পাগল হয়ে যাচ্ছে খুশিতে, বাহ। তাহলে এবারও তো কোনো চকলেট দিল। চকলেট দেওয়া উচিত ছিল, কি আমাকে একটা গিফট দিল। একদমই তাই। কিন্তু এখন আসলে বুঝি যে এটা কি, কিংবা সেটার এটার মূল্যটা আসলে কেমন ছিল। একটু জানতে চাই যে হলিউডে আমরা যেমন দেখে থাকি যে ড্রিউ ব্যারিমুর আছেন, এমা ওয়াটসন আছেন, ছোটবেলায় শিশু শিল্পী ছিল, পরবর্তীতেও তারা বাজিমাত করেছেন, বাট মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে শিশু শিল্পীদেরকে না আমরা বড় পর্দায় বিগ স্ক্রিনে নায়িকা হিসেবে আর দেখতে চাই না, আমরা মনে করি যে না সেই ছোট্ট কিউট মেয়েটা এখনো পর্যন্ত বা ছেলেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আপনার ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা, যে সেই ছোটবেলা থেকে পরবর্তীতে নায়িকা হয়ে কামব্যাক করেছেন, দারুণ দারুণ কাজ করেছেন, এই জিনিসটা আসলে কেমন ছিল? এটা একদমই ইজি ছিল না। বা কেমন মনে হয় এই পর্যায়ে এসে? এটা একদমই ইজি ছিল না। ইজি ছিল না এই কারণেই, কারণ আমি যখন কামব্যাকটা করব, কিংবা আমার মনে হয় যে কোনো শিশু শিল্পী যখন কামব্যাকটা করে, তার আগে তাকে আসলে যে অ্যাডভাইসগুলো দেওয়া হয় তার মধ্যে একটা অনেক বড় অ্যাডভাইস, যদি না হয়, এবং এতগুলো মানুষ যখন একসাথে বলে যে কোনো শিশু শিল্পীরই আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নেই যে সে খুব ভালো করেছে কিংবা খুব ভালো করছে, বা পাবলিক নায়িকা হিসেবে একসেপ্ট করবে, যে এটা কারোই নাকি এরকম একটা রেকর্ড নেই যেটা সবাই বলে থাকে। তো এই জিনিসগুলো প্রথমে তো আসলে অনেক ঘাবড়িয়ে ফেলে, খুব ভয় দেখিয়ে ফেলে। তারপরও ওই ওই আইস ব্রেক করে সামনে এসে কাজ করে যাওয়া, কিংবা কাজ বাছাই করা, কিংবা আপস অ্যান্ড ডাউনসের মাঝখানে দিয়ে সেটাকে আবার চড়াই উতরাই করে একটা নিজের জায়গা করে নেওয়া, আমি বলবো এটা অনেক টাফ ছিল, এখনো পর্যন্ত টাফই। বাট আলহামদুলিল্লাহ যে একটা জায়গায় অবশ্যই নিজেকে এখন পর্যন্ত দেখতে পাই, যেটা হয়তো বা কিছুদিন আগে, কিংবা বলবো আমি বছরখানেক আগেও এই জায়গাটা খুঁটিটা শক্ত করা খুব মনে হয়েছে পারবো না, কিন্তু মানে এই যে বলেছিল মানুষ একসেপ্ট করবে না, একসেপ্টেন্সের জন্য আরো ইজি হয়েছে আমার ক্ষেত্রে অন্তত। বাহ, দারুণ, এটাই অব্যাহত থাকুক, সেটাই চাই। আপনার বাবা মা দুইজনই চলচ্চিত্রের একদমই ভিতরে বা কোর মানুষদের মধ্যে একজন, সেক্ষেত্রে আমি যদি বলি যে কার প্রভাবটা একটু বেশি ছিল বা দুইজনের প্রভাবটাই কতটুকু ছিল?
বেশি যদি বলি, নিঃসন্দেহে আমার মার প্রভাব অনেক বেশি। কারণ হচ্ছে শিশু শিল্পী ক্যারিয়ারটা তো আসলে আমি মনে করি আমার না, ওই পুরো ক্যারিয়ারটাই আসলে আমার মার। তারই অবদান না থাকলে তো আর আসলে এই পর্যন্ত কোনোভাবেই আসা হতো না। কারণ শিশু শিল্পীর ওই সময়টা সেই আসলে পুরোটা হ্যান্ডেল করেছে। ওই জায়গা থেকে যদি মাপকাঠি করি তাহলে এটা মানে বলতেই হয় যে মার জায়গাটা একদম অন্যভাবে। আর এখন কিংবা শিশু শিল্পের পরের যে ফেজটা, যে স্ট্রাগলটা, যেটা আসলে মানে 8 বছর ক্যামেরার বাইরে যে সময়টা, তারপরে ফিরে আসার যে সময়টা, কামব্যাকের যে সময়টা, এটার সময় মেন্টালি সাপোর্ট যদি বাবা না দিত তাহলে কোনোভাবেই মনে হয় আমি ব্যাক করা সম্ভব হতো না। এবং প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসে, প্রত্যেকটা মোমেন্টে এখনো পর্যন্ত উনি যেভাবে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত উনি যেভাবে আমাকে চিয়ার আপ করে যাচ্ছে প্রত্যেকটা কাজের আগে, এটা না হলে আসলে কাজ করা সম্ভবই না। আমি বাবা মা হয়তো এমনই হয়, ভীষণ সুন্দর। আমাদের যে সিনেমা অঙ্গনের বাবা মারাও আলাদা নয়, তারাও নরমালি, যেটা অনেক সময় একদমই তাই। একদমই। আরো গল্প তো আছে, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, ডিবিসি রেড কার্পেটে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই গ্লোয়েল লাভলি প্রেজেন্স রেড কার্পেটে। আজকে আমাদের সঙ্গে আছেন আওয়ার ভেরি ফেভারিট প্রার্থনা ফারদিন দিঘি। চলুন দর্শক, চলে যাই অতিথির কাছে। বিভিন্ন সময় তো কাজের মধ্যে ব্যস্ত থাকা হয় প্রতিদিনই। নর্মালি যখন উইকেন্ড থাকে বা অবসর যখন থাকে, তখন আসলে কি করা হয়? উইকেন্ডে আমি মানে সব সময় যে উইকেন্ডটা ফাঁকা থাকে এরকম না, শুটিং থাকে, মোস্ট অফ দ্য উইকেন্ডেই শুটিং থাকে। খুব কম উইকেন্ড পাই যে মাসের মধ্যে একটা কি দুইটা উইকেন্ডই আসলে পাই, আর বাকি দুইটাতে কাজ করাই লাগে। এবং আমাদের অ্যাক্ট্রেসদের কিংবা আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের কিন্তু উইকেন্ড বলে কিছু নেই, আমরা যে কোনো একদিন ছুটি পেয়ে যেতে পারি, ওইটাই আমাদের উইকেন্ড। সো অ্যাকচুয়াল উইকেন্ডে যেদিন আসলে উইকেন্ডটা পাই, ছুটিটা পাই, সেদিন উপভোগ করার চেষ্টা করি, বাসায় একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করি। অনেক সময় যেটা হয় যে সবাই একটু খালা মামার বাড়িতে বেড়াতে যাই, সেটা করি, নয়তো একটু হ্যাং আউট করি ফ্রেন্ডসদের সাথে, মানে একদম মিডিয়ার বাইরে গিয়ে যা করা একদম নিজের পার্সোনাল লাইফটা অবসরে কাটানো হয়। এবং সেটা আমি কখনো শো করি না, যত কম শো করা যায়। বাহ, দারুণ। এরপর যে একটু চলে যাব র্যাপিড ফায়ারে, কয়েকটা প্রশ্ন করব, ঝটপট একটু উত্তর। ওকে, প্রথমেই জানতে চাইবো, নাটক, সিনেমা আর ওটিটি? সিনেমা। পাহাড় না সাগর? সাগর। নাচ না অভিনয়? বোথ। কক্সবাজার নাকি পাতায়া? পাতায়া যাইনি আমি এখনো, তো আমার জন্য কক্সবাজারই পাতায়া আমার জন্য। ওকে, শাহরুখ খান আর সালমান খান? এইটা অনেক কঠিন, কিন্তু মানে শাহরুখ খানও আমার অনেক ফেভারিট, আমি তাকে আলাদা করে বলতে পারবো না। আর আমার ছোটবেলার ফেভারিট হচ্ছে সালমান খান, মানে সালমান খানের সব সিনেমা আমার ছোটবেলায় অনেক ভালো লাগতো। ওকে, বাট ইউ হ্যাভ টু চুজ ওয়ান। একটু আগে থাকবে সালমান খান আমার জন্য। সালমান খান। ওকে, তাহলে শাকিব খান আর সিয়াম আহমেদ? কিং খানের সাথে কাউকে তুলনা করাটা আমি একদম পছন্দ করি না। ওকে, তাহলে সালমান খান আর শাকিব খান? আমার মনে হয় শাকিব খান। আরে নাইস। প্রেম নাকি বিয়ে? একটাও না। একটাও না। তাহলে প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ডিপেন্ডস। প্রেম করে বিয়ে করলে একটু সুবিধা হয়, আগের থেকে মানুষটাকে চেনা জানা যায়। আর অ্যারেঞ্জ ম্যারেজে যেটা হয় যে পরের সময়টা একটু উপভোগ করা যায়। এখন আপনাকে বাছাই করতে বললে মুড তখন কি থাকবে আমি জানি পরে জানা যাবে। আই গেস। ওকে, দারুণ। এ পর্যায়ে 5 জনের নাম বলবো, জাস্ট তাদের সম্পর্কে একটা করে কমেন্টস করতে হবে। ফার্স্ট, ইউর ফেভারিট? শাকিব খান। মেগাস্টার। ওকে, সিয়াম আহমেদ। ভেরি গুড অ্যাক্টর। মিশা সওদাগর। ভেরি গুড ভিলেন, আউটস্ট্যান্ডিং ভিলেন, মানে নো ওয়ান লাইক হিম। ডিপজল। আমার চাচ্চু। বাহ, দারুণ। সুব্রত। হ্যান্ডসাম হাঙ্ক। একটু জানতে চাইবো যে এই পর্যন্ত তো জীবনে অনেকগুলো সিনেমায় কাজ করেছেন, আর নিজের করা বা নিজের অভিনয় করা সিনেমাগুলো আসলে আমাদের সন্তানের মতো, নিজেদের কাজগুলো বাছাই করতে বললে খুবই টাফ হয়ে যায়। এরপরেও জানতে চাইবো যে যদি একটার কথা এই মুহূর্তে আমি জিজ্ঞেস করি, সবার আগে মাথায় কোন আপনার অভিনয় করা সিনেমাটার নাম আসবে? ছোটবেলা বড়বেলা মিলিয়ে পুরোটা মিলিয়ে? আমার মনে হয় চাচ্চু ছবির নামটা সবার আগে মাথায় আসবে। যদি ছোটবেলার ছবি ধরি, অবশ্যই চাচ্চু ছবির নামটা মাথায় আসবে, কারণ চাচ্চু ছবি আসলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল ওই সময় যে এক নামে চিনতো, চাচ্চুর দিঘি কিংবা দিঘি নামটা খুব প্রমিনেন্ট হয়েছিল চাচ্চু দিয়ে। এবং
গল্পটাও সেরকমই ছিল, ছবিটাও সেরকম ছিল। সো ওই জায়গা থেকে আমি মনে করি চাচ্চুর নামটা সবার আগে আসবে। নিঃসন্দেহে। একদমই শেষ পর্যায়ে জানতে চাইবো যে 2026 মাত্রই শুরু হলো, নতুন বছরে কি কি কাজ আমরা পাচ্ছি? কারণ আর 1-2 মাস পরেই কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় আসতে যাচ্ছে, বড় ইভেন্ট পবিত্র ঈদ উল ফিতর। সো তার আগে বা তখন আপনাকে কি কি কাজে দেখতে পাবো আমরা? আল্লাহর রহমতে আমি মনে করি এই পর্যন্ত তো 2টা কাজ একদম মানে পাকা হয়েছে, দুইটা কাজেরই একটু একটু করে শেষ হয়েছে। একটা যেমন ওয়েব ফিল্ম, একটা সিনেমা, এবং তার বাদ বাকি আরো কিছু কাজের কথা চলছে। এবং আশা করি 2026-এ খুব ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারবো, সেটা তো ইচ্ছা আছে এবং এটা কার্যক্রমও চলছে। বাহ, দারুণ। ঈদ উল ফিতরে কি কিছু আসবে? এটা এখনো বলা যাচ্ছে না, যেহেতু আমাদের হাতে সময় আছে। সো লেটস সি। অনেক বেশি শুভকামনা রইল। দেখি 26 মাত্র শুরু হলো, 26টা যেন অনেক ভালো কাটে। অনেক বেশি শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। দর্শক, শেষ করছি আজকের গ্লোইং লাভলি প্রেজেন্স ডিবিসি রেড কার্পেটে। দেখা হবে আবারও। থাকুন ভালো, থাকুন সুস্থ, থাকুন ডিবিসি নিউজের সাথে।